বাংলাদেশ কিভাবে এই দেশটার জন্ম হলো আজকের আলোচনাটা ঠিক এই নেই। তবে এটা কিন্তু শুধু কিছু তারিখ বা ঘটনার তালিকা না। এটা আসলে একটা জাতির নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প, এক দারুণ রোমাঞ্চকর যাত্রা। তো প্রশ্নটা হলো, একটা জাতি আসলে কিভাবে তৈরি হয়? কারণ বাংলাদেশের ব্যাপারটা দেখুন, এটা শুধু একটা দেশ স্বাধীন হওয়ার গল্প না। এর পেছনে আছে একটা ভাষা, একটা সংস্কৃতি আর নিজেদের পরিচয় টিকিয়ে রাখার জন্য এক অবিশ্বাস্য লড়াইয়ের ইতিবাস। আচ্ছা, তাহলে গল্পের একদম শুরুতে ফিরে যায়। এমন একটা সময় যখন ইউরোপীয়রা এই উপমহাদেশে আসারও অনেক আগে এই বাংলা অঞ্চলটা কিন্তু ছিল দারুণ সমৃদ্ধ আর স্বাধীন। ভাবা যায়, এক ঝলকে প্রায় ৫০০ বছরের ইতিহাস। সেই ১২০৪ সালে মুসলিম শাসনের শুরু, তারপর এলো স্বাধীন সুলতানি আমল, যখন শিল্প-সাহিত্য সবকিছুর বিকাশ ঘটল। আর এরপর মুঘল আমলে তো ঢাকা হয়ে উঠল ব্যবসা বাণিজ্যের একেবারে কেন্দ্রবিন্দু। মানে বোঝাই যাচ্ছে এই অঞ্চলের ইতিহাস কতটা শক্তিশালী ছিল। কিন্তু এরপরই ক্ষমতার পালাবদল হল, এমন এক পরিবর্তন যা এই অঞ্চলের ইতিহাসের মোড়টাকেই পুরোপুরি ঘুরিয়ে দিল। ১৭৫৭ সাল, এই সালটা এই অঞ্চলের ইতিহাসের জন্য একটা টার্নিং পয়েন্ট, বলা যায় একটা কালো অধ্যায়, পলাশির যুদ্ধ। আর এই যুদ্ধের পরেই বাংলার স্বাধীনতা চলে গেল ব্রিটিশদের হাতে। বিশাল এক পট পরিবর্তন। ব্রিটিশরা যখন এলো, তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তাই না? কিন্তু বাস্তবতাটা কি ছিল? আকাশ পাতাল তফাত। একবার ভাবুন, মুঘল আমলে কোথায় ছিল সেই শক্তিশালী অর্থনীতি, আর কোথায় ব্রিটিশদের শোষণ, কৃষকদের উপর নির্যাতন, জোর করে নীল চাষে বাধ্য করা, তার উপর বিশাল করের বোঝা। এটাই ছিল তখনকার আসল চিত্র। অনেক সংগ্রামের পর ঔপনিবেশিক শাসনের তো অবসান হল, কিন্তু লড়াইটা কি এখানেই শেষ? না, একদমই না। বরং শুরু হল একটা নতুন অধ্যায়, আর সাথে এলো একেবারেই নতুন কিছু চ্যালেঞ্জ। ব্রিটিশরা চলে যাওয়ার পর ১৯৪৭ সালে এই অঞ্চলের নতুন পরিচয় হল পূর্ব পাকিস্তান। কিন্তু নামেই স্বাধীনতা, বাস্তবে এটা ছিল এক নতুন ধরনের পরাধীনতা। এখান থেকে শুরু হল আর একটা নতুন লড়াই। ব্যাপারটা বুঝতে হবে, রাষ্ট্র একটাই, কিন্তু পূর্ব আর পশ্চিম পাকিস্তান ছিল যেন দুটো আলাদা দুনিয়া। সবচেয়ে বড় সমস্যাটা ছিল ভাষা নিয়ে। যখন একটা অঞ্চলের মানুষের ওপর অন্য একটা ভাষা জোর করে চাপিয়ে দেওয়া হয়, তখন তো সেটা তাদের পরিচয়ের মূলে গিয়েই আঘাত করে, তাই না? আর সেই আঘাতেরই প্রতিক্রিয়া হল ১৯৫২ সাল। বাঙালির ইতিহাসে এই বছরটা ভোলা অসম্ভব। ভাষা আন্দোলন কিন্তু শুধু ভাষার লড়াই ছিল না, একদমই না। এটা ছিল নিজেদের সংস্কৃতি, নিজেদের পরিচয় রক্ষার একটা শপথ। বলা যায়, স্বাধীনতার প্রথম আগুনটা জ্বলেছিল ঠিক তখনই। আর এই বৈষম্যটা, এটা কিন্তু কোনো আকস্মিক ঘটনা ছিল না, ছিল একেবারে পরিকল্পিত। অর্থনৈতিকভাবে শোষণ করা হচ্ছিল, রাজনীতিতে কোনো সুযোগ দেওয়া হচ্ছিল না, এমনকি সংস্কৃতির ওপরেও চলছিল দমনপীড়ন। এই সব কিছু মিলেই কিন্তু স্বাধীনতার ইচ্ছাটা দিনে দিনে আরও জোরালো হচ্ছিল। তো এরপর আমরা গল্পের সেই পর্বে চলে এসেছি, যেটা হলো চূড়ান্ত পর্ব, সেই অধ্যায় যেখানে রক্ত দিয়ে স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছিল। মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের সেই ৯ মাসের এক জনযুদ্ধ। এর একটাই লক্ষ্য ছিল একটা স্বাধীন, সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করা, আমাদের বাংলাদেশ। এই বিজয়ের পথটাকেও আমরা কয়েকটা ধাপে দেখতে পারি। প্রথমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, যা সবাইকে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। এরপর এলো সেই রক্তক্ষয়ী ৯ মাসের যুদ্ধ। আর সবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এলো সেই কাঙ্ক্ষিত বিজয়। দেশ তো স্বাধীন হল, কিন্তু এরপর একটা নতুন দেশের সামনে তখন পাহাড় সমান চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জ যেমন ছিল, তেমনি ছিল অপার সম্ভাবনাও। আসলে কোনো নতুন দেশের শুরুটা তো সহজ হয় না। যুদ্ধবিধ্বস্ত একটা দেশকে নতুন করে গড়ে তোলা, রাজনৈতিক অস্থিতিশীলতা, তার ওপর ১৯৭৫ সালের মতো একটা ভয়াবহ ঘটনা, এগুলো সবই ছিল সেই সময়ের কঠিন বাস্তবতা। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ কিন্তু থেমে থাকেনি, এগিয়ে গেছে। আজকের যে বাংলাদেশ, তার ভিত্তি কিন্তু বেশ কয়েকটা জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। যেমন গণতন্ত্র, আমাদের পোশাক শিল্প যা অর্থনীতির মূল চালিকা শক্তি, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, আর অবশ্যই প্রযুক্তি ও শিক্ষার প্রসার। আর এখনকার বাংলাদেশের অন্যতম একটা বড় লক্ষ্য হল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। মানে প্রযুক্তি আর নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে ভবিষ্যতের জন্য পুরোপুরি তৈরি করা। যে জাতির জন্ম হয়েছে এত সংগ্রাম আর আগুনের মধ্যে দিয়ে, তার অতীতটা নিঃসন্দেহে অনেক প্রেরণার। কিন্তু ভবিষ্যৎ, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই লড়াকু অদম্য জাতির আগামী ৫০ বছরের গল্পটা ঠিক কেমন হতে চলেছে?